হরিশের মনে হলো আজ বোধ হয় ভেসেই যাবে টগরডাঙ্গার হাট। গ্রামের আকাশ যেন অভিমানের ঝাঁপি খুলে বসেছে। বিকেল থেকেই মেঘের গুরু গুরু ডাক, আর সন্ধ্যা নামতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, সাথে শোঁ করে ঝোড়ো হাওয়া। টগরডাঙ্গার হাট সপ্তাহের দুদিন বেশ জমে উঠলেও আজ প্রকৃতির এই রুদ্রমূর্তির কাছে হার মেনেছে। যে কজন দোকানি পসরা সাজিয়ে বসেছিল তারা তাড়াহুড়ো করে সবকিছু গুটিয়ে বাড়ির পথ ধরেছে। এখন রাত প্রায় 10টা। গোটা হাট চত্বর একেবারে জনশূন্য। শুধু হরিশ, এই হাটের চৌকিদার, হাতে ভারী লাঠি আর টিমটিমে লণ্ঠন নিয়ে একাই জেগে রয়েছে। না, হতচ্ছাড়া এই বৃষ্টিটা দেখি আমাকে আজ টিকতেও দেবে না। কোথায় যে যায়। চারিদিকে ঘন অন্ধকার। বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে হরিশ আশ্রয় নিয়েছে হাটের মাঝখানে থাকা কয়েকশো বছরের পুরানো বিশাল বটগাছটার নিচে। সে ভাবল আজ রাতটা এখানেই ঘাঁটি গাড়তে হবে। এমন দুর্যোগে টহল দেওয়া সম্ভবপর নয়। হঠাৎ তার চোখ গেল সামনের দিকে। বটগাছের ডালপালা অনেকটা জুড়ে ছড়িয়ে আছে। গাছের ছাউনির কিনারার দিকে হরিশ দেখল আবছা একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। প্রথমে হরিশ ভাবল হয়তো কোনো গ্রামবাসী বৃষ্টিতে আটকে পড়েছে। কে কে ওখানে? এই ঝড় বাদলে আটকে পড়েছেন নাকি? কোনো উত্তর এলো না, তবে মূর্তিটা এগিয়ে আসতে লাগল। কাছাকাছি আসতেই ধলাস করে উঠল হরিশের বুকের ভেতরটা। বৃদ্ধ এক লোক, পরনে বহু পুরনো দিনের সওদাগরের মতো পোশাক, লম্বা ঝুলের কুর্তা আর মাথায় জড়ানো পাগড়ি। বয়স বোঝা দায়, তবে মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখের দৃষ্টি পলকহীন। এমন পোশাকে এই যুগে কাউকে দেখা যায় না। বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালো। হরিশ কিছু বলার আগেই বৃদ্ধ তার হাড় জিরজিরে হাতটা বাড়িয়ে দিল। সেই হাতে ধরা একটা পুরনো আমলের রূপার মুদ্রা। এটা বরাবরই কেদার চৌধুরীর বংশের কাউকে পৌঁছে দেবে। বলবে মাধব তার কথা রেখেছে। কথাগুলো বলেই বৃদ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না। যেদিক থেকে এসেছিল সেদিকেই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। হরিশ এতটাই হতভম্ব হয়ে গেল যে তাকে থামানোর কথা ওর মাথাতেই আসেনি। যখন ঘোর কাটল তখন চারপাশে আর কেউ নেই, শুধু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর হাওয়ার দাপটে বটগাছের পাতাগুলো খসমস করছে। হরিশ ভাবল এই বয়সে এসে মাথাটা কি খারাপ হয়ে গেল। কিন্তু এরপরই তার চোখ গেল নিজের হাতের দিকে। ওর হাতে সত্যি একটা রূপার মুদ্রা। আর যাই হোক, এটা তো কোনো ভ্রম নয়। কিন্তু কে এই মাধব? তাছাড়া টগরডাঙ্গায় বড় বাড়ি বা কেদার চৌধুরী নামে কাউকে তো সে চেনে না। রাতটা কোনো মতে কাটালো হরিশ। ভোরে বৃষ্টি সামান্য কমতেই সোজা বাড়ির পথ ধরল। সকালে গ্রামের চায়ের দোকানে বসে হরিশ চায়ে চুমুক দিচ্ছিল। সে ঠিক করল ব্যাপারটা নিয়ে গ্রামের দু একজনের সাথে কথা বলবে। ইয়ে, পরান্দা, একটা কথা জিজ্ঞেস করব? গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি পরাণ সাহার দিকে তাকিয়ে সে প্রশ্নটা করল। পরাণ সাহাও সাড়া দিলেন। আরে হরিশ, কি কথা বলবি, বলে ফেল। আচ্ছা, আমাদের টগরডাঙ্গা গ্রামে বড় বাড়ি নামে কোনো বাড়ি আছে নাকি?
কিংবা কেদার চৌধুরী নামে কাউকে চেনেন? হরিশের প্রশ্ন শুনে দোকানের সবাই হঠাৎ চুপ মেরে গেল। পরাণ সাহা চায়ের কাপ থেকে মুখ সরিয়ে তীক্ষ্ণ চোখে হরিশের দিকে তাকালেন। তার রেখাযুক্ত কপালে আরো কিছু ভাঁজ বলল। কেদার চৌধুরীর কথা বলছিস? বড় বাড়ি? তা তুই এই নামগুলো কোথায় পেলি রে হরিশ? এ তো বহু বছর আগের কথা রে। হরিশের বুকটা ধক করে উঠল। তার মানে নামগুলো মিথ্যে নয়, সত্যি। ওই এমনি আর কি, একজনের কাছে শুনলাম। আপনি কিছু জানেন নাকি? এখানে বড় বাড়ি নামে একটা বিশাল বাড়ি ছিল বটে, গ্রামের একেবারে উত্তর প্রান্তে। তবে সে বাড়ি এখন আর নেই, নদী ভাঙনে তলিয়ে গেছে। আর কেদার চৌধুরী ছিলেন ওই বাড়ির মালিক। বিশাল ধনী লোক, পাটের ব্যবসা করতেন। দাপট তো ছিলই, মেজাজও ছিল কড়া। দোকানের অন্যরাও এবার আলোচনায় যোগ দিল। ওই কেদার চৌধুরীর একজন ব্যবসায়িক সঙ্গী ছিল না পরান্দা? আহ, কি যেন নাম, মাধব, মাধব পোদ্দার। মাধব নামটা শোনার সাথে সাথেই হরিশের হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। হ্যাঁ, মাধব পোদ্দার ভিন গায়ের লোক হলেও সে কেদারের সাথে ব্যবসা করত। কিন্তু একদিন তাদের মধ্যে লেগে যায়, টাকার লেনদেন নিয়ে ঝামেলা। গ্রামের লোকেরা বলতো মাধব নাকি কেদারের টাকা আত্মসাৎ করেছিল। এরপর কেদার চৌধুরী একদিন সপরিবারে এই গ্রাম ছেড়ে চলে যায়, আর কোনোদিনও ফিরে আসেননি। ও হ্যাঁ, এই গাঁয়ের মোড়ল কিন্তু সেই কেদার চৌধুরীর নাতি। বলেন কি, তিনি কেদার চৌধুরীর বংশধর? আর আর মাধব পোদ্দার, তার কি হয়েছিল? সে এক রহস্য। কেদার চৌধুরী গ্রাম ছাড়ার কয়েক মাস পর এক বর্ষার রাতে টগরডাঙ্গার হাট থেকে মাধব পোদ্দার উধাও হয়ে যায়। কেউ বলে সে টাকা নিয়ে পালিয়েছে, আবার কেউ বলে কেদারের লোকেরা তাকে তুলে নিয়ে গেছে। তার আর কোনো খোঁজ কোনোদিনও মেলেনি। এত বছর কেটে গেল, কিন্তু রহস্যটা রহস্যই থেকে গেল। কথাগুলো শোনার পর হরিশের মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে বুঝতে পারছে গত রাতে সে কোনো সাধারণ বৃদ্ধের সাথে কথা বলেনি। যার সাথে কথা বলেছে সে বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই মাধব পোদ্দার। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মানুষ মরে গেলে কি ফিরে আসে? আর তার হাতে থাকা এই মুদ্রাটাই বা কিসের ইঙ্গিত দিচ্ছে তাকে? মাধব তার কথা রেখেছে, এই কথারই বা কি অর্থ? একরাশ প্রশ্ন আর অজানা ভয় হরিশকে গ্রাস করতে শুরু করল। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, চাইলেই গ্রামের মোড়লকে গিয়ে এইসব উল্টোপাল্টা কথা বলা যাবে না। হরিশকে নির্ঘাত পাগল ঠাউরাবেন তিনি। হরিশের কয়েক রাত কেটে গেল নির্ঘুম। এক রাতে একটু ঘুম এসেছিল বটে, কিন্তু তখনই সে একটা স্বপ্ন দেখল। স্বপ্নে হরিশ নিজেকে আবিষ্কার করল টগরডাঙ্গার হাটে। চারিদিকে উথাল পাথাল বৃষ্টি, আর বিশাল বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে মাধব পোদ্দার। পরনে সেই পুরনো সওদাগরি পোশাক, তার ফ্যাকাশে মুখে একটা অদ্ভুত হাসি। হরিশের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি মাধব পোদ্দার। আমরা কথা রেখেছি, কিন্তু তুমি তুমি কথা রেখেছ তো? চমকে ঘুম থেকে জেগে উঠল হরিশ। বুঝতে পারল এইভাবে চলতে থাকলে সে পাগল হয়ে যাবে। রূপার মুদ্রাটা মোড়লের হাতে পৌঁছে দিতেই হবে।
কেদার চৌধুরীর বংশধর তিনি হাতে তুলে দিয়ে চলে আসবেন। এতে তিনি হরিশকে পাগল ভাবুক আর যাই ভাবুক, এই যন্ত্রণা থেকে মুক্তি পেলেই স্বস্তি। গ্রামের মোড়ল শ্যামল চৌধুরী বয়সে হরিশের মতোই, কিন্তু বংশমর্যাদার টাকা পয়সায় তার অনেক প্রভাব। মোড়লের বাড়ি ছুটল হরিশ। শ্যামল চৌধুরী তখন বৈঠকখানায় বসে হিসাবের খাতা দেখছিল। হরিশকে দেখে সে কিছুটা অবাক হল। কি ব্যাপার হরিশ, অসময়ে কি মনে করে? হাটে কোনো সমস্যা হয়েছে নাকি? হরিশ ইতস্তত ভাব নিয়ে রূপার মুদ্রাটা বের করে মোড়লের সামনে রাখল। তারপর কাঁপা কাঁপা গলায় গত কয়েকদিনের সব ঘটনা খুলে বলল। বৃষ্টির রাতে সেই অদ্ভুত সাক্ষাৎ, মাধব পোদ্দারের বার্তা, পরাণ সাহার কাছে শোনা কেদার চৌধুরীর ঘটনা, সে কিছুই বাদ দিল না। সব শুনে শ্যামল চৌধুরীর মুখটা গম্ভীর হয়ে গেল। মুদ্রাটা হাতে নিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল মোড়ল। হরিশ, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে এটা কোনো সাধারণ ঘটনা নয়। কেদার চৌধুরী আমার নিজের দাদা ছিলেন। হরিশ চমকে উঠল। সে ভাবতেও পারেনি শ্যামল চৌধুরী এত সহজে বিশ্বাস করবে। মাধব পোদ্দারের ব্যাপারটাও তাহলে সত্যি? হ্যাঁ, বাবা বলতেন মাধব পোদ্দার আমাদের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে আমাদের অনেক টাকা মেরে পালিয়ে যায়। আমার দাদামশাই সেই অপমানে আর লজ্জায় এই গ্রাম ছেড়ে কলকাতায় চলে গিয়েছিলেন। মাধব পোদ্দারের আত্মা হয়তো এতদিন পর তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছে। সে হয়তো এই মুদ্রাটা দিয়ে বোঝাতে চাইছে যে সে তার ঋণ শোধ করতে চায়। হরিশ কিছুটা স্বস্তি পেল। ব্যাখ্যাটাও মনে ধরেছে, এটাই হয়তো সত্যি। যাক, মুদ্রাটা তাহলে সঠিক জায়গায় এসে পৌঁছেছে। আমার উপর যে দায়িত্ব ছিল আমি তা পালন করেছি। এবার তাহলে আমি আসি। এই বলে হরিশ প্রায় দরজার দিকে চলল। শ্যামল চৌধুরী চুপ করে তার চলে যাওয়া দেখছে আর কি যেন ভাবছে। হরিশ দরজার কাছে প্রায় পৌঁছে গেছে। এমন সময় শ্যামল চৌধুরী ওকে থামতে বলল। দাঁড়াও হরিশ, এত তাড়া কিসের? বহু বছর ধরে যে সত্যিটা মাটির নিচে চাপা পড়েছিল, তোর মতো এক গরিব চৌকিদারের জন্য সেটা বাইরে আসতে দেওয়া যায় না। মানে কি কি বলছেন আপনি? মানেটা তেমন কঠিন নয়। মাধব পোদ্দার টাকা মেরে পালায়নি। আমার দাদামশাই তাকে ওই হাটের বট গাছের নিচে পুঁতে দিয়েছিল, কারণ সে তার প্রাপ্য অংশ চাইছিল, যা দাদামশাইয়ের দেওয়ার ইচ্ছা ছিল না। আর তুই এখন সব জেনে গেছিস। না জানলেও মাধবের আত্মা তোকে সব বলে দিত। তুই তো সেই হিসেবের সাক্ষী হয়ে গেলি, তাই না? হরিশের পৃথিবীটা যেন দুলে উঠল। বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে কোনো সাহায্যকারীর কাছে আসেনি, সে এসেছে শিকারীর গুহায়। মোড়লের ইশারায় ঘরের কোণ থেকে দুজন বলিষ্ঠ চেহারার লোক বেরিয়ে এলো। হরিশ দ্রুত হাত জোর করল। দয়া করে এমন করবেন না। আমাকে মাফ করে দিন। আমি জেনে বুঝে কিছু করিনি। কাউকে কিচ্ছু আমি বলবো না। আমাকে মাফ করে দিন। আমার বাড়িতে বহু ছেলে মেয়ে আছে। দয়া করে আমাকে মাফ করে দিন। আমার সাথে এমন করবেন না। চুপ কর। তোর মতো নর্দমার কীটদের জন্যই এই রকম এক একটা ঝামেলায় পড়তে হয় আমাদের। তাছাড়া তোর জীবনের দাম আমার পরিবারের সম্মানের চেয়ে বেশি নয়। মাধবের আত্মা তো এতদিন দেখা যায়নি, তার মানে তুই অকারণে ওকে আবার জাগিয়েছিস। সেই রাতেই শেষ করে দেওয়া হলো হরিশকে। ওর আর্তনাদ মোড়লের বাড়ির চার দেওয়ালির বাইরে গেল না।
তার দেহটাকেও কোথায় যেন গুম করে ফেলা হলো। পরের সপ্তাহে টগরডাঙ্গার হাটে নতুন চৌকিদার হিসেবে যোগ দিল নিতাই। 25 বছরের টগবগে যুবক। সে শুনেছে আগের চৌকিদার হরিশ নাকি হাটের জমানো টাকা চুরি করে পালিয়েছে। গ্রামের লোকেরা ব্যাপারটা নিয়ে খুব একটা আলোচনা করে না, কেউ জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। নিতাইয়ের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও সে বেশি মাথা ঘামালো না। তার চাকরির দরকার, আর সে চাকরি পেয়েছে। নিতাইয়ের প্রথম রাতেই অঝোর ধারায় বৃষ্টি নামল। একে তো রাতের অন্ধকার, তার মধ্যে আবার বৃষ্টির তোড়ে সব ঝাপসা দেখাচ্ছে। তবুও শক্তিশালী টর্চ হাতে নিয়ে হাটের চারদিকে টহল দিয়ে বেড়াচ্ছে নিতাই। রাত বাড়ার সাথে সাথে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তেজও বাড়ছে। কিছু সময় টহল দেওয়ার পর নিতাই ঠিক করল হাটের মাঝখানে ওই পুরনো বটগাছটার নিচে গিয়ে আশ্রয় নেবে। গাছের নিচে দাঁড়াতেই ওর মনে হলো এখানটায় আবহাওয়া কেমন যেন থমথমে, ভ্যাপসা গরম লাগছে। হঠাৎ টর্চের আলোয় সে দেখতে পেল গাছের গুঁড়ির ওপাশে দাঁড়িয়ে আছে যেন কেউ একজন। পরনে পুরনো দিনের অভিজাত পোশাক। নিতাই ভাবল হয়তো কোনো গ্রামবাসী। এরে ওখানে, এই ঝড় বাদলার রাতে ওখানে কি? লোকটা কোনো উত্তর না দিয়ে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। নিতাই তার মুখে টর্চের আলো ফেলতেই দেখল একটা বৃদ্ধ লোক। মুখটা কেমন ফ্যাকাশে আর ভাবলেশীন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত বৃষ্টির মধ্যেও তার পোশাকটা একেবারে শুকনো। লোকটা নিতাইয়ের কয়েক হাত সামনে এসেই হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। বুকের ভেতরটা হিম হয়ে গেল নিতাইয়ের। নিজের চোখে বিশ্বাস করতে পারল না। এটা কি মনের ভুল? দ্রুত চারপাশে টর্চের আলো ফেলে দেখল, কিন্তু কোথাও কেউ নেই। রাতটা কোনো মতে কাটল, কিন্তু অস্বস্তির একটা কাঁটা যেন ওর মনে বিঁধে রইল। পরপর কয়েক রাতেও ঘটল একই ঘটনা। সেই সওদাগর আসে, কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে, তারপর আবার মিলিয়ে যায়। নিতাই নিশ্চিত হলো টগরডাঙ্গার হাট আসলেই একটা অদ্ভুত জায়গা বটে। কিন্তু ওর বয়স যেমন কম, তেমনি কৌতূহলটাও বেশি। হঠাৎ করেই তার মাথায় একটা সম্ভাবনা খেলে গেল। আগের চৌকিদার হরিশ একেবারে বৃদ্ধ না হলেও বয়স কিন্তু ভালোই ছিল। এমন কি হতে পারে না যে হরিশ নিজেও রাতে ওই সওদাগরের দেখা পেয়েছে? বেচারা হয়তো এসব দেখে ভয়ও পেয়েছে, তাই পালিয়ে গেছে। লোক বলে হরিশ হাট থেকে টাকা নিয়ে পালিয়েছে, কিন্তু একজন চৌকিদার হিসেবে সামান্য কটা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার তেমন কোনো কারণ কিন্তু নিতাই খুঁজে পেল না। বড় দাও মারলে একটা কথা ছিল, তাই বলে এটুকুর লোভ সামলাতে পারবে না। অথচ হরিশ এই হাটে চৌকিদারির কাজ করেছে বহু বছর। পরদিন সকালে নিতাই গ্রামের চায়ের দোকানে গিয়ে বসল। বরাবরের মতোই দোকানে বসে চা পান করছেন পরাণ সাহা আর পাঁচু। আচ্ছা কাকা, আগের যে চৌকিদার ছিল সে নাকি টাকা নিয়ে পালিয়েছে? তা পালিয়েছে, কিন্তু ওইসব নিয়ে আবার ঘাটাচ্ছিস কেন? তোর কি কোনো কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, সে আছে, কিন্তু ঘটনা কি ঘটেছিল বলুন না। কাজ না থাকলে গিয়ে কাজ কর, শুধু শুধু মাথা খাস না তো। নিতাই দেখল শুধু পাঁচু নয়, কেউই সরাসরি কোনো উত্তর দিচ্ছে না। হাল ছেড়ে দিয়ে নিতাই উঠে পড়ল। পথে ওকে পিছন থেকে ডাকলেন পরাণ সাহা। দোকানে বসে সবই শুনছিলেন তিনি। এই যে ছোকরা, তুমি নতুন এসেছো, তাই অনেক কিছু জানো না। হরিশ চুরি করার মতো লোক ছিল না, তা আমি বেশি কিছু বলতে পারছি না। মোড়লের ভয়ে সবাই চুপ। তুমি বরং হাটের পেছনে
ওই ডোবাটার দিকে ঘুরে এসো, একটা জিনিস পাবে। তবে হ্যাঁ, খুব সাবধানে। কথাটা বলেই পরাণ সাহা আর দাঁড়ালেন না, দ্রুত চলে গেলেন। নিতাইয়ের মনে খটকা লাগলো। সোজা হাটের পেছনে ডোবার দিকে গেল সে। ডোবার পাড়টা বেশ আগাছায় ভরা। একটু নজর দিতেই তার চোখ পড়ল একটা ঝোপের দিকে। ঝোপের নিচে কাদামাটির মধ্যে আধ ডোবা অবস্থায় পড়ে আছে একটা লাঠি। নিতাই লাঠিটা চিনতে পারল। এটা হরিশের লাঠি। হরিশকে সে ব্যক্তিগতভাবে চিনত না, কিন্তু নিতাই অনেকবারই হরিশকে এই লাঠি হাতে হাটে টহল দিতে দেখেছে। তখন নিতাই ভাবত, এমন একটা লাঠি ওর হাতেও থাকলে মন্দ হয় না। সে যাই হোক, নিতাইয়ের বুঝতে বাকি রইল না যে হরিশ পালায়নি, তার সাথে খারাপ কিছু ঘটেছে। কিন্তু কি ঘটেছে, উত্তর আপাতত ওই বুড়োই দিতে পারবে। অপয়া বৃষ্টিটা আবারও শুরু হলো। সন্ধ্যাবেলা পরাণ সাহার বাড়িতে ছুটল নিতাই। এবার তাকে সরাসরি চেপে ধরল সে। দরজায় টোকা দিতেই পরাণ সাহা উঁকিয়ে দিলেন। উত্তর খুঁজতে এসেছি, তখন ঝটপট কি সব বলে পুরো চম্পট দিলেন। এবার একটু খুলে বলুন তো সব, ভেতরে ঢুকতে দিন। একটা মাত্র কথা বলেছিলাম, আর এখন জ্বালিয়ে মারবে দেখছি। দ্রুত ঢুকে পড়ো। পরাণ সাহা এদিক ওদিক চোরা নজরে তাকিয়ে দরজাটা পুরোটা খুলে দিলেন। তারপর নিতাই ভিতরে ঢুকল। হ্যাঁ বলুন এবার। শোনো ছোকরা, এ গাঁয়ের মোড়ল থেকে সাবধান। ডানাওয়ালা পাখির মতো উড়াল একটু কম দাও। হরিশ মরার আগে কেদার চৌধুরী আর মাধব পোদ্দারের খোঁজ করছিল। যদিও ওরা বহু আগেই ভূত হয়েছে, তো হরিশ নাকি কোনো এক পুরনো সওদাগরের দেখাও পেয়েছিল। আর শেষবার কিন্তু হরিশকে মোড়লের বাড়ির দিকে যেতে দেখা গেছে। তারপর থেকে সে নিরুদ্দেশ। এই হলো সারসংক্ষেপ। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। সব শুনে নিতাইয়ের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। বিশেষ করে সওদাগরের বিষয়টা একেবারে মিলে যাচ্ছে। হরিশ নিশ্চয়ই এ নিয়ে ঘাটাঘাটি করেছিল। কোনো গোপন তথ্য জেনে যাওয়ায় মোড়ল তাকে গুম করেছে। যদিও পুরোটাই কেবল ওর ধারণা, কিন্তু ধারণাটা ফেলে দেওয়ার মতো নয়। এছাড়া পরাণ সাহার কাছ থেকে কেদার চৌধুরী আর মাধব পোদ্দার সম্পর্কেও জেনে নিল নিতাই। বুঝে গেল বটগাছের সেই পুরনো সওদাগরই মাধব পোদ্দার। কিন্তু মাধব কি নিতাইকে কিছু বলতে চায়? পরের রাতে ঝড় বৃষ্টি আরো বাড়ল। পগরডাঙ্গার হাটে টহল কাজটা আগেভাগেই সেরে নিল নিতাই। এরপর বটগাছের নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সেই সওদাগর আসবে। বেশি অপেক্ষা করতে হলো না, আবারও হাজির হলো মাধবের ছায়ামূর্তি। নিতাইয়ের কিছু বলতে হলো না, মাধবও কোনো কথা বলল না। সে শুধু আর হাতটা তুলে হাটের এক কোণে থাকা মোড়লের পাটির গুদামের দিকে ইঙ্গিত করল, আর তারপরেই উধাও হয়ে গেল। নিতাইয়ের সারা শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করেছে। এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। সে টর্চ হাতে নিয়ে মোড়লের গুদামের দিকে এগোল। ভেতরে ভ্যাপসা গন্ধ। পুরানো পাটির বস্তা এখানে ওখানে ছড়ানো। নিতাই টর্চের আলো ফেলে চারিদিক দেখতে লাগল। গুদামের এক কোণে এসে তার চোখটা যেন আটকে গেল। সেখানকার মাটিটা অন্য জায়গার চেয়ে আলাদা। মনে হচ্ছে কিছুদিন আগেই নতুন করে মাটি ফেলা হয়েছে। সন্দেহ হলো নিতাইয়ের। পাশে পড়ে থাকা শাবল দিয়ে জায়গাটা খুঁড়তে শুরু করল। কিছু পরিমাণ মাটি সরাতেই যা দেখল তাতে ভয়ানক চমকে উঠল নিতাই। আধপছা একটা মানব দেহ।
চেহারা অতটা বোঝা না গেলেও জামা কাপড় দেখে চিনতে অসুবিধা হলো না এটা হরিশের মরদেহ। নিতাই দ্রুত পালাতে গেল, কিন্তু গুদাম থেকে বের হতেই দেখল কজন লোক নিয়ে শ্যামল মোড়ল এদিকেই আসছে। হয়তো মনে সন্দেহ জেগেছিল, নতুন চৌকিদার যদি কিছু জেনে যায় তাহলে সমস্যা, কারণ মাধবের আত্মা এখনো এই হাটেই ঘুরে বেড়াচ্ছে। নিতাইকে দেখা মাত্র মোড়লের লোকেরা ধর ধর বলে চিৎকার করে উঠল। নিতাইও দৌড় দিল উল্টো দিকে। তুমুল বৃষ্টির মধ্যে কোনো মতে হাট পেরিয়ে গ্রামের রাস্তায় মিলিয়ে গেল সে। মোড়লের লোকেরা তার পিছু নিল, কিন্তু শ্যামল চৌধুরী একা দাঁড়িয়ে রইল সেই বটগাছটার সামনে। রাগে গজরাতে লাগলো। একটা চৌকিদার আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছিল, এখন আর এক চৌকিদার মরার ওপর খাড়ার ঘা হয়ে কপালে জুটেছে। আজ ওর লাশও হরিশের পাশেই পুঁতে দেব। যত সব নর্দমার কীট। হঠাৎ করে এই ঝোড়ো হাওয়াটা যেন থেমে গেল। চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। শ্যামল মোড়ল অবাক হয়ে চারপাশে তাকালো, আর তখনই সে দেখতে পেল বটগাছের নিচ থেকে ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে আসছে। মাধব পোদ্দার। চোখ দুটো জল জল করছে তার, ফ্যাকাশে মুখটা রাগে বিকৃত। শ্যামল চৌধুরী ভয়ে পিছিয়ে যেতে লাগলো। কে তুই? খবরদার, আমি শ্যামল মোড়ল, আমার কাছে আসবি না। মাধবের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠেছে। শূন্যে ভাসতে ভাসতে শ্যামল মোড়লের সামনে এসে দাঁড়ালো মাধব। আর জিরজিরে হাতটা বাড়ালো শ্যামল মোড়লের গলার দিকে। ওদিকে নিতাই মোড়লের লোকেদের ফাঁকি দিয়ে আবার হাটে ফিরে এসেছে। ঝোপের আড়াল থেকে সবই চোখে পড়ল ওর। অবাক হয়ে দেখল শ্যামল মোড়ল শূন্যে ভেসে ছটফট করছে, যেন কেউ অদৃশ্য হাতে গলা টিপে ধরে শূন্যে ঝুলিয়ে রেখেছে তাকে। কিছুক্ষণ পর নিথর হয়ে গেল মোড়লের শরীরটা, তারপর আছড়ে পড়ল মাটিতে। নিতাই বুঝল ওটা মাধবের কাজ, যদিও সে জানে না কেন মাধব এই কাজটা করল, কেননা আসল তথ্য কেবল হরিশই জানতে পেরেছিল, তাও আবার শ্যামলের মুখ থেকে। তবে হরিশের খুনের শাস্তি শ্যামল পেয়েছে, এটুকু ভেবেই স্বস্তি পেল নিতাই। সকাল হলেই হাটের ঘটনা প্রকাশ পাবে গ্রামবাসীর সামনে। ওরা এখানে কাজ নেই। ভোরের আলো ফোটার আগেই সরে পড়ল নিতাই। বৃষ্টিটা অবশ্য কমেনি, চলছে ঝুম বৃষ্টি। আজ বোধহয় ভেসেই যাবে টগরডাঙ্গার হাট।